নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ। সর্বশাস্ত্র পারঙ্গম অখণ্ড মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের আবির্ভাব দিবস। এই 1887 খ্রিস্টাব্দে তার আবির্ভাব ঘটেছিল। আমার সুযোগ হয়েছিল তাকে দর্শন করবার, দূর থেকে দেখেছি আমি। এবং একটি সভায়, তিনি তো একেবারেই সংস্কৃত পণ্ডিত, এরকম সেই রকমই, মানে তার টিকিধারী এরকম একজন, কিন্তু ধুতির ওপর কোট পরে এসেছিলেন এবং একেবারে নিপাট ইংরেজিতে একটি বক্তৃতা দিলেন তিনি। তার যে চেহারা এবং তার সঙ্গে তার যে ইংরেজি, নিখুঁত সাহেবী উচ্চারণে ইংরেজি, সত্যি সত্যি একজন সর্বশাস্ত্র পারঙ্গম মানুষ। তো তার যে জ্ঞানের কোনো অধিবধি ছিল না আর কি। তো দেখেছি, সেইটা বলতে খুব ইচ্ছে করলো। আজকে বিশ্ব সাক্ষরতা দিবস। সাক্ষরতার প্রয়োজনটা কি সে তো আপনারা সকলে জানেন। আপনার আমার যে নিজস্ব জীবনের বৃত্ত, তার বাইরের বড় জীবনের সঙ্গে যোগাযোগ তৈরি করবার বহুদিন পর্যন্ত এইটা ছিল একমাত্র মাধ্যম, যে আমি যদি পড়তে পারি তাহলে আমি বাইরের বড় পৃথিবীটাকে চিনতে পারবো। আজকাল অন্য আরো নানান মাধ্যম এসেছে, কিন্তু তাই বলে এই হরফ অক্ষর, তার মধ্যে দিয়ে বাইরের পৃথিবীকে চেনার, জানার, বিশ্লেষণ করবার যে সুযোগ, সেইটা নষ্ট হয়ে যায়নি। সাক্ষরতা অসম্ভব জরুরি। এবং নতুন নতুন সাক্ষরতার জায়গা, বিগ এফএম কিছু এই ধরনের কাজ নিয়েছিল। আমি জানি যে আপনি কেমন করে কম্পিউটারটা শিখবেন, তার ব্যাপারে একটা শেখানোর জন্যে এরকম সব চেষ্টা করেছিল বিগ এফএম, বা এখনো হয় হয়তো, আমি জানি না। যাই হোক, এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে ভাদ্র 1432, ইংরেজির 8ই সেপ্টেম্বর 2025, সোমবার, প্রতিপদ, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:24, সূর্যাস্তের সময় বিকেল 5:47। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। অপরাহ্ন 4:25 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে পুরোহিত নিয়ে কথা হচ্ছিল। পুরোহিত প্রাচীনকালে খুব গুরুত্বপূর্ণ। যে জায়গা থেকে পুরোহিত নিয়ে আলোচনা করবার ভাবনাটা মাথায় আসে, সেটা হচ্ছে যে দেশের বাড়িতে পুজো, সেখানে পুরোহিত কে হবেন আর কি, তাই নিয়ে তর্ক হচ্ছে। এবং শুনতে শুনতে আমার মনে হচ্ছে এটা যেন একটা কাজ করলাম, পয়সা পেলাম, এরকম একটা জায়গায় চলে গেছে। কিন্তু পুরোহিত আগে কি ছিলেন তার একটা চেহারা আপনাদের সামনে দেবার চেষ্টা করছি। আপনারা তো সকলেই পুজোয় থাকবেন কোনো না কোনো ভাবে, এই কথাগুলো একটু মনে রাখবেন। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। সেখান থেকে ভগবদ গীতার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা, স্বামী গোকুলানন্দজির রচনা আনন্দে থাকবার উপায় হিসেবে তিনি কি বলছেন। আপনাদের চিঠিপত্র তো বটেই, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। গানের পর গান শেষ, ফিরে এলাম পুরোহিতের কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। যেটা বলছিলাম এর আগের দিন, সেটা হচ্ছে যে দেবতাদেরও কিন্তু পুরোহিতের দরকার হতো। আসলে দেবতারা যে আকাশের দেবতা তা তো নন। আপনারা
মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা ছেড়ে দিন, কিন্তু তার বাইরের যে দেবতারা, ইন্দ্রাদি যে দেবতারা, তারা অনেকটা পর্যন্ত মানুষের মতো, তারাও বিপন্ন হন, তারাও যুদ্ধে হেরে যান, তারাও ব্যাকুল হয়ে যান। এই সমস্ত কিছুই তো আছে তাদের মধ্যে, এবং দেবতাদের মধ্যেও মানবিক সমস্ত রকম গুণ এবং দোষ সবটাই আছে। তো আমাদের প্রাচীন যুগের যে শাস্ত্রে আছে, দেবতারাও কিন্তু পুরোহিতদের নিয়োগ করেছেন, পুরোহিতের প্রয়োজন হয়েছে তাদের। যেমন ধরুন, কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় সংহিতায় বলছে যে ত্বষ্টার ছেলে বিশ্বরূপ, যিনি আবার অসুরদের ভাগ্নে সম্পর্কে, তিনি দেবতাদের পুরোহিত নিযুক্ত হয়েছিলেন। আবার কৃষ্ণ যজুর্বেদে আমরা দেখেছি যে দেবতাদের দেখা দেখি অসুরেরাও তাদের যে শ্রৌতকর্ম সেগুলো করাবার জন্যে ষণ্ড এবং অমার্ক্য এই দুজনকে পৌরোহিত্যে নিযুক্ত করছেন। মানে দেবতা এবং অসুর তারাও কিন্তু পুরোহিত রাখছেন। এবং এই যে দুই পুরোহিত, ঋগ্বেদে বলা হচ্ছে যে এই দুই পুরোহিত ইন্দ্রের হাতে নিহত হন। যদিও বেদে এই দুই পুরোহিতকে একসঙ্গে ষণ্ডিকদের মধ্যে প্রধান এরকম বলা হচ্ছে। ষণ্ডিক শব্দের অর্থ হচ্ছে ষণ্ডা মার্কৌ অসুর পুরোহিতৌ, মানে অসুরদের পুরোহিত। 92.7 বিগ এফএমে শুনছেন শরণাগত। পুরোহিতের কথা বলছি পুরাণ চিরন্তন পর্বে। আরো কিছু কথা বলবো, ফিরে আসছি। একটু গান শুনি। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু পুরোহিত নিয়ে কথা বলবার জন্যে। পুরোহিত কে? পুরোহিত হচ্ছেন ক্ষত্রিয় রাজার অর্ধ আত্মা। অর্ধাত্ম হ বা এষ ক্ষত্রিয়স্য ইয়ৎ পুরোহিত। বলছেন যে রাজার পুরোহিত থাকে না, সেই রাজার প্রদত্ত অন্ন দেবতারা খান না। তার কারণ পুরোহিতের মাধ্যমেই তো সেই অন্ন দেবতাদের কাছে যায়। দেবতারা কি খান? যজ্ঞে যে হবিটা দেওয়া হয়, সেই হবিটা তো পুরোহিত ঢালেন, এবং সেই হবিটা ধোঁয়ার মধ্যে দিয়ে, যজ্ঞের ধোঁয়ার মধ্যে দিয়ে আকাশে উঠে যায়, দেবতাদের কাছে চলে যায়। তো পুরোহিত যদি না থাকে তাহলে কে সেইটা প্রদান করছে? দেবতাদের খাদ্যটা কে প্রদান করছে? তো কেউ তো নেই। ফলে সেই রাজার দেওয়া যে অন্ন, সেই রাজার দেওয়া যে খাদ্যবস্তু, সেইটা দেবতারা গ্রহণ করেন না। কাজে যে রাজা যাগযজ্ঞে দেবতার উদ্দেশ্যে আহুতি দেবেন বলে ঠিক করেছেন, একজন ব্রাহ্মণকে তার পুরোহিত হিসেবে গ্রহণ করতে হবে, যাতে নিশ্চিন্ত হওয়া যায় যে দেবতারা এবার নিশ্চয়ই তার দেওয়া যে অন্ন সেইটাকে গ্রহণ করবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমাকে না হলে তোমার চলবে না, কিন্তু তোমার যজ্ঞ চলবে না, তোমার পুজো চলবে না, তোমার কিচ্ছু চলবে না, তোমার রাজ্যও চলবে না। ব্রাহ্মণ যে গ্রন্থগুলো, সেগুলো পুরোহিত নিযুক্ত করাটা রাজার ইতি কর্তব্যের মধ্যে পড়ে। এবং এইটাই মানে একেবারে প্রাচীনকাল থেকে রাজা পুরোহিতকে নিয়োগ করবেন। পুরোহিতকে বলবেন রাজা যে আপনি দয়া করে আমার পুরোহিত হন। এইটা রাজার কাজ। ওই যে কোনো একটা লোককে পাঠিয়ে দিলাম আপনি, ওই রকমটা নয় কিন্তু একেবারেই। এবং সেইটা মহাভারত বা পুরাণে সম্পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেছে এই নিয়মটা। এই মহাভারতে অবশ্য ব্রাহ্মণ আর ক্ষত্রিয় যে একসঙ্গে রয়েছে এবং পরস্পরকে আশ্রয় করে রয়েছে, তার থেকে ওই পুরোহিতকে রাজাই ঠিক করে দেবেন। যে পুরোহিত তার কথা মতো চলবেন, তার মনোমতো হবেন, তাকেই রাজা ঠিক করবেন। এইরকমটাই নিয়ম। আজকালকার থেকে খুব তফাৎ নয় হয়তো সব ক্ষেত্রে, তাই না? 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের প্রকৃতি ও মানুষ প্রবন্ধের নাম। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়া শুরু করি। আরেকটি উদাহরণ লও। 10 দিন আহার না করিলে আমি কোনো প্রকার চিন্তা করিতে পারি না। শুধু কয়েকটি এলোমেলো চিন্তা আমার মনে থাকিবে। আমি অত্যন্ত দুর্বল হইয়া পড়িব এবং সম্ভবত আমার নামও ভুলিয়া যাইব।
তারপর কিছু খাদ্য গ্রহণ করিলাম এবং কিছুক্ষণের মধ্যে চিন্তা করিতে আরম্ভ করিব। আমার মনের শক্তি ফিরিয়া আসিয়াছে, খাদ্যই মনে রূপান্তরিত হইয়াছে। তেমনি স্পন্দনের গতিবেগ কমাইয়া মন দেহে অভিব্যক্ত হয়, জড়ে পরিণত হয়। জড় ও মন এই দুইটির কোনটি প্রথম? একটি উদাহরণ সহ বুঝাইতেছি। একটি মুরগি ডিম পাড়িল, ডিমটি হইতে আরেকটি মুরগির জন্ম হইল। মুরগিটি আরেকটি ডিম পাড়িল, ডিমটি হইতে আবার আরেকটি মুরগি জন্মিল। অনন্ত কার্যকারণ পরম্পরা এইরূপ চলিতে থাকিবে। এখন কোনটি প্রথম, ডিম না মুরগি? এমন কোন ডিমের কথা কল্পনা করিতে পারো না যাহা কোনো মুরগি হইতে জন্মে নাই, অথবা এমন কোন মুরগির বিষয়ে চিন্তা করিতে পারো না যাহা ডিম হইতে ফুটে নাই। যেটিই প্রথম হোক না কেন তাহাতে কিছু আসে যায় না। আমাদের প্রায় সব চিন্তাধারাই এই ডিম ও মুরগির ব্যাপারের মতো। মহত্তম সত্যগুলি অত্যন্ত সরল বলিয়াই বিস্মৃতির গর্ভে চলিয়া যায়। মহৎ সত্যগুলি সহজ, কারণ এগুলির প্রয়োগ সার্বকালিক। সত্য নিজে সর্বদা সহজ ও সরল। যাহা কিছু জটিল তাহা কেবল মানুষের অজ্ঞতার জন্য। মানুষের স্বতন্ত্র কর্তৃত্ব মনেতে নাই, যেহেতু মন বদ্ধ। সেখানে কোনো স্বাধীনতা নাই। মানুষ মন নয়, আত্মা। এই আত্মা সর্বদা মুক্ত, সীমাহীন ও চিরন্তন। এইখানেই, এই আত্মাতেই মানুষের মুক্ত স্বভাব। আত্মা সর্বদাই মুক্ত, কিন্তু মন উহার ক্ষণস্থায়ী তরঙ্গগুলির সহিত নিজেকে এক মনে করিয়া আত্মাকে দেখিতে পায় না এবং দেশ ও কাল ও নিমিত্তরূপ গোলক ধাঁধায় মায়ায় নিজেকে হারাইয়া ফেলে। ইহাই আমাদের বন্ধনের কারণ। আমরা সর্বদা মন এবং মনের অদ্ভুত পরিবর্তনগুলির সঙ্গে নিজেদের এক ভাবিতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, প্রকৃতি ও মানুষ। এরপর ভগবদ গীতা। স্বামী রঙ্গনাথানন্দজি এর অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন। মূল শ্লোক না পড়ে এর অনুবাদ এবং ব্যাখ্যার দিকেই যাব। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে আছি এবং সেই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করতে করতে স্বামী রঙ্গনাথানন্দজি সত্য কি তাই নিয়ে কথা বলছেন। কি বলছেন পড়ি। তাই সত্যের এক চমৎকার সংজ্ঞা পাওয়া যায় গৌড়পাদের মান্ডুক্য উপনিষদ কারিকায়। যা আদিতে নেই, অন্তে নেই, তা বর্তমানেও নেই। তাকে সত্য মনে হলেও তাকে মিথ্যা রূপে চিহ্নিত করা হয়। শ্লোকে বলা হয়েছে, যা আদিতে নেই, অন্তে নেই, মধ্যে আছে বলে কেবল মনে হয়, তাই মিথ্যা। তবে সত্য কি? অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে যার অস্তিত্ব বিদ্যমান তাকে সত্য বলা হয়, যা সবসময়ই রয়েছে। এমন সত্য কি আছে? বেদান্ত বলে হ্যাঁ, তার অনুসন্ধানে বিশ্বের সকল দর্শনের অনুসন্ধানের বিষয়। ভৌত বিজ্ঞানও পরিবর্তনশীল বিশ্বের পিছনে যে একটি সৎ বস্তু রয়েছে তারই অনুসন্ধান করছে। বেদান্তে আমরা এ কাজের দায়িত্ব নিয়েছিলাম এমনই আন্তরিকতার সঙ্গে অনুপুঙ্খভাবে যে তার তুলনা জগতে অন্য কোথাও পাওয়া যায় না। এখানে সৎ ও অসৎ দুটি কথা ব্যবহৃত হয়েছে। না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সতঃ। এই বাহ্য জগৎ যদি মিথ্যা হয় তবে কোন বস্তু সত্য? অমর অনন্ত আত্মা যা শুদ্ধ চৈতন্য স্বরূপ, একমেব দ্বিতীয়ম, সমগ্র বিশ্বের উৎপত্তি যেখান থেকে, স্থিতি যেখানে, সৃষ্টিচক্রের অন্তে যেখানে তার লয়। এই শ্লোকের একটু পরেই অপর একটি শ্লোকে বিষয়টি আলোচিত হবে। সুতরাং আমরা সেই অনন্ত অমর সত্যের উদ্দেশ্যেই সৎ কথাটি ব্যবহার করি, আর এই মরণশীল বিশ্বের উদ্দেশ্যেই অসৎ কথাটি ব্যবহৃত হয়। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে একমাত্র সত্য বলে বিশ্বাসকেই জড়বাদ বলে, আর আজকাল জড়বাদই হলো শক্তিশালী দর্শন। এ দর্শন পূর্বেও ছিল। যতক্ষণ না গভীর চিন্তায় মগ্ন হওয়া যায় ততক্ষণ এ বিশ্বাস থাকবে। কোনো আধুনিক বিজ্ঞানী আধুনিক বিজ্ঞান থেকে জড়বাদকে বিদায় দিতে চাইছেন। গত শতাব্দীতেও টমাস হাক্সলি
যিনি ছিলেন একজন খুবই সূক্ষ্ম চিন্তাবিদ এবং ডারউইনের সহযোগী, জড়বাদকে বিজ্ঞান জগতে এক অনধিকার প্রবেশকারী তত্ত্ব বলে বর্ণনা করেছেন। জড় বস্তু একটি প্রয়োজনীয় কল্পনা। কেউই জড় বস্তুকে দেখেনি, তবু এটি একটি প্রয়োজনীয় কল্পনা। যেমন বীজগণিতের প্রশ্নের সমাধানে কল্পিত XYZ এর সাহায্য নেওয়া হয়। কিন্তু যারা ভুলে যায় যে এগুলি প্রতীক মাত্র আর মনে করে এগুলি সত্য বস্তু, তারা মানব জাতির প্রতি এক মস্ত অবিচার করছে। তারা মানব জীবনের সৌন্দর্য নষ্ট করবে। এই হলো গত শতাব্দীতে উচ্চারিত টমাস হাক্সলির সাবধান বাণী। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। এখন ভগবদ গীতা থেকে আগত অনুষ্ঠানে ভগবদ গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি। এই শতাব্দীতেও নভবস্তু তত্ত্ববিদ মিলিকেন বলেছেন, আমার কাছে জড় দর্শন হলো বুদ্ধিহীনতার চরম পরিণতি। বর্তমানে আরো অনেকেই একথার সত্যতা উপলব্ধি করছে। তাই জড় বস্তু একরকমের প্রতীক মাত্র। কেউই জড় বস্তু দেখে নাই। আমরা যা দেখি ভারতীয় দৃষ্টিভঙ্গিতে তা হলো এক অসীম সত্য, যা বহির্জগতে জড় বস্তু হিসেবে এবং অন্তর্জগতে আত্মস্বরূপ বলে আমাদের প্রতীতি হয়ে থাকে। জগতে কেবল একটি সত্যই আছে, আমরা তাকে ব্রহ্ম বা আত্মা বলে থাকি। বেদান্তের ভাষায় তিনি শুদ্ধ চৈতন্য স্বরূপ। চৈতন্য ঘনীভূত হয়ে যে জড় বস্তুরূপে মানবের ইন্দ্রিয়তন্ত্রের উপলব্ধিতে আসে, পাশ্চাত্য বিজ্ঞানীরা এখন এই তত্ত্বের মর্ম উপলব্ধি করছে। কেমন চমৎকার ভাবটি! যাতে বলা হয়েছে জড় বস্তুর নানা স্তর আছে। স্থূল জড় পদার্থ, সূক্ষ্ম জড় পদার্থ, অতি সূক্ষ্ম জড় পদার্থ, এমনকি মানব শরীরেও এটি প্রত্যক্ষ করা যায়। এতে কঠিন অস্থি থেকে স্বচ্ছ অক্ষি গোলক পর্যন্ত নানা স্তরের সূক্ষ্মতা বিশিষ্ট পদার্থ দেখা যায়। গাছের ক্ষেত্রে নরম চারা গাছ কঠিন কাষ্ঠে, পাতায়, ফুলে ও ফলে পরিণত হয়। এইরূপে জড় পদার্থ স্থূল, সূক্ষ্ম, অতি সূক্ষ্মাদি নানা স্তরের সূক্ষ্মতা বিশিষ্ট হয়ে থাকে। তাই আমরা জানি না ওই জড় পদার্থের স্বরূপটা কি। বেদান্ত বলে চৈতন্যই নানা স্তরের অভিব্যক্তিতে বিভিন্ন বিষয় ও বিষয়রূপে প্রকাশ পায়। মুন্ডক উপনিষদে এই সত্য প্রকাশ পেয়েছে। বিষয় বিষয়ী সহ এই অভিব্যক্ত বিশ্বই পূজ্যতম ব্রহ্ম। অবশ্যই এই দর্শন বহুযুগ পূর্বে ভারতে গড়ে উঠেছিল, আর পশ্চিমী বিজ্ঞান উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মের দিকেই অগ্রসর হচ্ছে। টাও অফ ফিজিক্স, পদার্থবিজ্ঞানের তত্ত্বকথা নামক গ্রন্থে অধ্যাপক কাপরা এটিকে একটি প্রকৃষ্ট উপাত্ত বলে উল্লেখ করেছেন। তিনি ছান্দোগ্য উপনিষদ থেকে একটি হেঁয়ালিপূর্ণ অংশের উদ্ধৃতি দিয়েছেন। প্রাণ বৈ ব্রহ্ম, প্রাণী ব্রহ্ম, প্রাণী তেজ, মানসিক ও জৈব তেজ। কিন্তু এতে সব তেজই নিহিত আছে, তাই সব তেজই ব্রহ্ম। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো। আনন্দে থাকার কথা বলছেন তিনি। শেষ করে ফিরে এলাম স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবার জন্য। একটা জিনিস আমার খুব মনে হচ্ছে, এবং আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে, যে এই যে স্বামী রঙ্গনাথানন্দজির যে গীতার ব্যাখ্যা এবং স্বামী গোকুলানন্দজি যেভাবে দেখছেন জীবনকে, এই দুইয়ের মধ্যে কোথাও কোথাও খুব খুব তীব্র মিল রয়েছে। খুব একেবারে পরিষ্কার দুটোর মধ্যে একটা যোগাযোগ রয়েছে। ফলে আমার খুব ভালো লাগছে আর কি, জীবনকে কিভাবে দেখা যায় সেইটা দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, পড়ে শোনাই। আমার নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা এই উপদেশের কার্যকারিতাকে বিশেষভাবে সমর্থন করে। 1954 সালে যখন আমি সবেমাত্র সংঘে যোগ দিয়েছি, আমি একদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজির কাছে গেলাম। তাকে আমি একটি আত্মসমীক্ষাপত্র দেখালাম।
ভগবদ গীতায়ও যে 26টি সদ্গুণের বিকাশের কথা বলা আছে তার কতগুলি আমি পালন করতে পারছি এটা দেখাই আমার উদ্দেশ্য ছিল। আমি আমার আত্ম উন্নয়নের চেষ্টা করার জন্যই এই গুণগুলির অনুশীলনে বিশেষ আগ্রহী ছিলাম। মহারাজ আমার কথা সব শুনলেন এবং খুব ধৈর্য ধরে দেখলেন আমার সেই আত্মসমীক্ষা পত্রটি। তারপর বললেন, যা করছো খুব ভালো, কিন্তু যদি মাত্র একটি সদ্গুণের বিকাশের জন্যই সচেষ্ট হও তাহলেই যথেষ্ট হবে। আমি তো অবাক, শ্রীকৃষ্ণ যেখানে অর্জুনকে 26টির কথা বলছেন সেখানে মহারাজ আমাকে মাত্র একটি নীতির অনুশীলনের কথা কেন বলছেন? সৌভাগ্যবশত আমি তাকে আরো বুঝিয়ে বলার জন্য অনুরোধ করলাম এবং গভীর মনোযোগের সাথে শুনলাম তার কথা। মহারাজ বললেন, তোমার বিবেকের বাণী হলো ঈশ্বরের বাণী। শুধু তোমার অন্তরের বাণীকেই তুমি যদি অনুসরণ করো সেটাই যথেষ্ট। এরপর আমাকে একটি বাচ্চার গল্প বললেন মহারাজ। কোনো একবার মহারাজ যখন দীক্ষা দিচ্ছেন, বাচ্চাটি তার মায়ের সঙ্গে এসেছিল। মহারাজ যখন বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, যখন তুমি কোনো অন্যায় করো তোমার মন তোমাকে কিছু বলে না? সে তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ মহারাজ, আমি যখন অন্যায় করি আমার মন আমাকে বলে তুমি এটা অন্যায় করছো। মহারাজ চাইলেন আমি যেন সেই শিশুটির মতো হই, বিবেকের কণ্ঠস্বরের প্রতি সর্বদাই যে সজাগ। আর বিবেকই আমাদের সবকিছু বলে দেয়। আমরা প্রায়ই বিস্মৃত হই আমাদের মূল দিব্য উত্তরাধিকারের কথা, যে আমরা সচ্চিদানন্দ স্বরূপ বই আর কিছু নই। কিন্তু আমাদের শতেক ব্যস্ততার মধ্যেও যদি আমরা এই দিব্য সত্যটি মনে রাখতে পারি, তবে সময়ে সময়ে আমাদের হৃদয় মন্দিরে মন নিবদ্ধ করে আমরা যোগ স্থাপন করতে পারবো আমাদের প্রকৃত স্বরূপের সাথে। এ পথেই ঘটবে আমাদের আধ্যাত্মিক বিকাশ। আমাদের অন্তঃস্থিত বিবেকই আমাদের সঠিক কাজটি করতে বলে, এড়িয়ে চলতে বলে অসত্যকে। এই দেহ মন জোটের ঊর্ধ্বে যদি একবার উঠতে পারি আমরা, মানসিক চাপকে জয় করে এক সুসমঞ্জস জীবন যাপন করতে আমাদের কোনো অসুবিধেই হবে না। শুনলেন স্বামী গোকুলানন্দের লেখা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠি বলতে পারেন, ভ্রমণ কাহিনী বলতে পারেন। লিখেছেন স্বপ্না পাল, বেলঘরিয়া দেওয়ানপাড়া থেকে। পড়ে শোনাই এবং চলুন পাহাড়ে চলে যাই। এবছর জুন মাসের প্রথম সপ্তাহে 5 বান্ধবী মিলে ঘুরে এলাম আদি কৈলাস ও ওম পর্বত। এই আদি কৈলাস হলো কৈলাস মানস সরোবরের প্রতিরূপ, পঞ্চকৈলাসের দ্বিতীয় কৈলাস। পঞ্চকৈলাস হলো 1 কৈলাস মানস সরোবর, 2 আদি কৈলাস, 3 মণিমহেশ, 4 কিন্নর কৈলাস ও 5 শ্রীখণ্ড কৈলাস। হিন্দু পুরাণ অনুসারে শিব যখন কৈলাস মানস সরোবর থেকে বিবাহের উদ্দেশ্যে ত্রিযুগী নারায়ণে যাচ্ছিলেন, তখন বিবাহের প্রধান যাত্রা বিরতি বিশ্রামস্থল এই আদি কৈলাস, যা ছোট কৈলাস এবং বাবা কৈলাস নামেও পরিচিত। এই স্থান ভগবান শিব, মাতা পার্বতী এবং তাদের সন্তান গণপতি ও কার্তিকের প্রিয় আবাসস্থল। আদি কৈলাস সমুদ্রপৃষ্ঠ থেকে 6310 মিটার উচ্চতায় উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে ভারতের শেষ গ্রাম কুটি গ্রামের কাছে ইন্দো তিব্বত সীমানায় অবস্থিত। এখানকার এই কুটি গ্রামেই জন্মেছিলেন পঞ্চপাণ্ডবদের মাতা কুন্তী। এখানে রাবণ দীর্ঘ সময় ধ্যান করেন ও দশমুণ্ড লাভ করেন। বেদব্যাসও দীর্ঘ সময় ধ্যান করেন এই আদি কৈলাসে। এখানকার কালী নদীর উদ্গম স্থলের বিপরীতে পাহাড়ের মাথায় ব্যাস গুহা আছে। 12 বছর বনবাসে থাকাকালীন এখানে পঞ্চপাণ্ডব বসবাস করেছিলেন। আদি কৈলাসের কাছে 5টি পাহাড়ের একটি দলকে 5 পাণ্ডব ভাই বা পাণ্ডব পর্বত বলা হয়। এখানেই আছে পার্বতী সরোবর বা পার্বতী কুণ্ড নামে একটি হ্রদ, যেখানে দেবী পার্বতী স্নান করতেন। এই সরোবরে আদি কৈলাসের প্রতিচ্ছবি দেখা যায়। এখানে একটি শিব পার্বতীর মন্দিরও আছে। এখানেই গণেশের জন্ম হয়। আদি কৈলাসের পাহাড়ের নিচেই আছে গৌরী কুণ্ড,
যেখানেই ভগবান শিব উপস্থিত সেখানেই গৌরীকুণ্ড বিদ্যমান। এখানে যেতে ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিতে হয়, পথ বড়ই ভয়ঙ্কর। আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া থেকে ট্রেনের লালকুয়া স্টেশন, সেখান থেকে সড়ক পথে প্রায় ৩০০ কিলোমিটার গাড়িতে করে পিথরাগড় জেলার ধরছুলায়। এখানে দুদিন হোমস্টেতে থেকে ধরছুলার SDM এর কাছ থেকে আদি কৈলাস যাত্রার পারমিট নিতে হয়। এই জন্য সরকারি পরিচয়পত্র, শারীরিক সুস্থতার সার্টিফিকেট লাগে। বয়স 18 থেকে 70। বিদেশি বংশোদ্ভব, বিদেশি নাগরিকত্বধারী ব্যক্তি যাত্রার যোগ্য হবে না। ভারত নেপাল সীমান্ত ধরে ভ্রমণ করতে হয়, কিছু দূর অন্তর অন্তর চেকিং হয়। আমরা দুদিন ধরছুলায় থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পিথরাগড় জেলার কৈলাসের নারায়ণ আশ্রম। এখান থেকেই আগে সাধু মহাত্মারা পদব্রজে কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করতেন। আমরা এখানে একদিন থেকে পরদিন গেলাম গুঞ্জি গ্রামে এবং তারপর দিন আদি কৈলাস ও ওম পর্বত। বাকিটা পরের চিঠিতে জানাবো, চিঠি বড় হয়ে যাচ্ছে। খুব কৌতূহল রইল স্বপ্না দেবী, আপনার চিঠি আরো যদি পড়া যায়, মানে এই ভ্রমণের বিবরণ যদি আপনি একটু দেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পরের চিঠির জন্য অপেক্ষা করে থাকবো। শরণাগত যতদিন চলবে তার মধ্যে যদি পরের চিঠি আমার হাতে চলে আসে তাহলে নিশ্চয়ই পড়া হবে। এখন গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দেবী কান্তেশ্বরীর মন্দিরের কথা বলতে গিয়ে গোসানিমারির কথা বলছিলাম আপনাদের। গোসানিমারির কথা বিশেষ করে বলতে হচ্ছিল, তার কারণ এই জায়গাটা আর 5টা এমনি জায়গার মতন নয়। এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এটা একটা সময় কামতা রাজ্যের রাজধানী ছিল, এখন কোচবিহারের দিকে চলে গেছে। মূল যে শহরের স্রোত বা জনস্রোত বা যা কিছু বলুন না কেন, সেগুলো সমস্ত কোচবিহারের দিকে চলে গেছে, কিন্তু একটা সময় গোসানিমারি কিন্তু রাজধানী ছিল। তো এই নিয়ে নানান রকমের সমস্ত লোককথা প্রচলিত আছে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না, কেননা গোসানিমারির ইতিহাস বলা তো আমাদের উদ্দেশ্য নয়। আমরা এই কামতেশ্বরীর মন্দির দেখব। তো এই কোচবিহার শহর থেকে আগেই বলেছি মোটামুটি 30-35 কিলোমিটার দূরে, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। কিন্তু এই যে যাবেন, গাড়িতেই তো যাবেন, তো গাড়ি পাবেন কোথায়? না, আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে তো চুকেই গেল, সেটা কোনো সমস্যা নয়, আপনি চলে গেলেন। কিন্তু যদি ভাড়া গাড়ি করতে হয় তার ব্যবস্থাও আছে। না, বাসেও যাওয়া যায়, তবে বাসে যেতে গেলে সময়টাও অনেক বেশি লাগবে, ঝাঁকুনিটাও বেশি। যদিও পথ খুব ভালো, পথ খুব মসৃণ, কিন্তু উঁচু নিচু তো আছে। আর দুপাশটা ভালো করে দেখতে দেখতে গাড়ি করে ইচ্ছে মতো যাওয়া, পথের মাঝখানে একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলেন বা কিছু এইরকম, যে সেটাই তো ভালো। দর্শন করতে এসেছেন যখন, তখন তো ধীরে সুস্থে, মানে আপনাদের এই সৌমিত্র বসু যেমন করে শরণাগতে গল্প বলে সেই রকম করে এগিয়ে যাওয়াই তো ভালো। তো কোচবিহার বাস স্ট্যান্ডে এসে দেখবেন এমনি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তা একটাতে দরদাম করে চড়ে বসুন, আপনাকে পৌঁছে দেবে। শুনছেন কামতেশ্বরী মন্দির যাবার কথা বাইরে দূরে, এই পর্যায়ে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে আমরা কামতেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি ভাড়া করা গাড়িতে। তো পিচের রাস্তা, চমৎকার রাস্তা, খুব সুন্দর, দুপাশে গাছপালা, জল, ক্ষেত খামার, কচিত কখনো কিছু বাড়ি, যেমনটা হয় আর কি। এই সমস্ত মানে খুব পাহাড়ি জায়গা বা ওইরকম কিছু না হলে বাংলার গ্রাম, এবং সেই গ্রামের মধ্যে মাঝে মাঝে বাড়ি উঠছে, এই সব দেখতে 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 একটা জায়গায় আপনাকে গাড়ি বলল যে এইখানে আপনি নামুন, এইখানে, মানে বাস যদি হয় তাহলে এইখানে নামিয়ে দিল। না, মন্দিরটাও তাই, একটা হলুদ রঙের বড় বাড়ি, সামনে একটা সাধারণ গেট, আর
সেই গেটের গায়ে লেখা রয়েছে এইটা হলো এখানকার হাই স্কুল, মাধ্যমিক হাই স্কুল। এইখানে নেমে পড়লেন। নেমে পড়ে এইবার আপনি যদি জিজ্ঞেস করেন যে কান্তেশ্বরী মন্দিরটা কোন দিকে, জিজ্ঞেস করবার কিছু দরকার নেই। এই স্কুল তার ঠিক উল্টো দিকে তাকান, একটু সামনের দিক করে বা কোনার দিকে দেখতে পাবেন একটা মন্দির, বড় বড় রাস্তার উপর। এইটাই হলো কান্তেশ্বর মন্দির। চলুন মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। বেশ উঁচু প্রাচীর। এই কোচবিহারের অধিকাংশ মন্দিরেই আমরা যেটা এর মধ্যে দেখে ফেলেছি সেই রকম পুরোটাই সাদা কিন্তু নয়। এই পাঁচিলটা, পাঁচিল বলুন বা যেখান দিয়ে আপনি ঢুকবেন ভেতরে তার কথাই আসছি, কিন্তু পাঁচিলটা পুরোটা সাদা নয়। সাদার সঙ্গে খানিকটা তলার দিকে একটা মোটা লাল বর্ডার দেওয়া রয়েছে, ফলে সাদা আর তত সাদা নয়। আপনি মদনমোহন মন্দির বা অন্য যে মন্দিরগুলোর কথা বললাম কদিন আগে, সেইখানে যেমন আপনি পুরোটাই ঝকঝকে চোখ ধাঁধানো সাদা দেখতে পাচ্ছেন, বা পুরনো হয়ে গেলে হয়তো সেই সাদাটা ম্লান হয়ে এসেছে এরকম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা লাল বর্ডার আছে। দেউড়ি, দেউড়ি যাকে বলে সেটা বেশ একটা রাজসিক দেউড়ি। হ্যাঁ, একটা দোতলা বাড়ির মতন, তার একতলায় একটা দরজা আছে এবং দ্বিতীয় যে তলাটা, উপরের তলাটা, সেইখানেও তিনটে জানলা দেখতে পাচ্ছি। ওই দ্বিতীয় তলাতেও ওঠা যায়, মানুষজন যেতে পারেন, সেখানে একটা ঘরের মতন আছে। তো এই দেউড়িটা কিন্তু মাটির সঙ্গে সমতল নয়, রাস্তার সঙ্গে সমতল নয়, আপনাকে খানিকটা উঠতে হবে। এবং ভারী চমৎকার অর্ধবৃত্তাকার সিঁড়ি আছে এখানে, অল্পই কিছু সিঁড়ি, কিন্তু ওই যে একটা আধখানা চাঁদের মতন করে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। কিরকম, ধরুন আমি যদি বলি সবচেয়ে নিচের যে সিঁড়িটা সবচেয়ে বড় অর্ধবৃত্ত নিয়ে আছে, সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবচেয়ে নিচের সিঁড়িটা আছে, তারপরে সিঁড়িটা তার চেয়ে একটু ছোট, তারপরেরটা তার চেয়ে একটু ছোট, এরকম করতে 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 ওপরে উঠে গেছে। সামান্যই কটা সিঁড়ি, ওই কটা গুনে দেখলে গোটা ছটা সাতটা এরকম সিঁড়ি পার হলেই মন্দির। চলুন ঢুকে পড়ি। ঢুকে পড়ে আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করি বললেই তো হয় না, কবিতা শোনাতে হয়, রবীন্দ্রনাথের কবিতা। মুদিত আলোর কমল কলিকা তীরে রেখেছে সন্ধ্যা আধার পর্ণপুটে, উতরিবে যবে নবপ্রভাতের তীরে তরুণ কমল আপনি উঠিবে ফুটে। উদয়াচলের সে তীর্থ পথে আমি চলেছি একেলা সন্ধ্যার অনুগামী, দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে। সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ আধার বাহিয়া রহিয়া রহিয়া আসে, আকাশে যে গান ঘুমাইছে নিস্পন্দ, তারা দ্বীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে। অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। জীবনের পথ দিনের প্রান্তে এসে নিশীথের পানে গহনে হয়েছে হারা, অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মাভই বলিয়া নীরবে দিতেছে সাড়া। ম্লান দিবসের শেষের কুসুম তুলে একুল হইতে নবজীবনের কুলে চলেছি আমরা যাত্রা করিতে সারা। হেমর সন্ধ্যা যাহা কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চল তলে ঢাকি, আধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। কত যে প্রাতের আশা ও রাতের গীতি, কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি,
বিদায় বেলায় আজিও রহিল বাকি। যা কিছু পেয়েছি, যাহা কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে, যে মনি দুলিল যে ব্যথা বিধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজ অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ আরম্ভ। সর্বশাস্ত্র পারঙ্গম অখণ্ড মহাযোগী মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মহাশয়ের আবির্ভাব দিবস। এই 1887 খ্রিস্টাব্দে তার আবির্ভাব ঘটেছিল। আমার সুযোগ হয়েছিল তাকে দর্শন করবার, দূর থেকে দেখেছি আমি। এবং একটি সভায়, তিনি তো একেবারেই সংস্কৃত পণ্ডিত, এরম সেই রকমই, মানে তার টিকিধারী এরকম একজন, কিন্তু ধুতির ওপর কোট পরে এসেছিলেন এবং একেবারে নিপাট ইংরেজিতে একটি বক্তৃতা দিলেন তিনি। তার যে চেহারা এবং তার সঙ্গে তার যে ইংরেজি, নিখুঁত সাহেবী উচ্চারণে ইংরেজি, সত্যি সত্যি একজন সর্বশাস্ত্র পারঙ্গম মানুষ। তো তার যে জ্ঞানের কোনো অধিবধি ছিল না আর কি। তো দেখেছি, সেইটা বলতে খুব ইচ্ছে করলো। আজকে বিশ্ব সাক্ষরতা দিবস। সাক্ষরতার প্রয়োজনটা কি সে তো আপনারা সকলে জানেন। আপনার আমার যে নিজস্ব জীবনের বৃত্ত, তার বাইরের বড় জীবনের সঙ্গে যোগাযোগ তৈরি করবার বহুদিন পর্যন্ত এইটা ছিল একমাত্র মাধ্যম, যে আমি যদি পড়তে পারি তাহলে আমি বাইরের বড় পৃথিবীটাকে চিনতে পারবো। আজকাল অন্য